সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং নিরন্তর শুভেচ্ছা। আমাদের নিয়মিত সমসাময়িক আলোচনা অনুষ্ঠান সময়ের সংলাপে আমি আপনাদের সাথে রয়েছি SR হৃদয়, এবং আমার সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বেগম ফজলুন্নেসা মুজিব মহিলা কলেজ, কানাইঘাটের সুনামধন্য অধ্যক্ষ, ডেপুটি কমান্ডার, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ, এবং যিনি কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এবং কানাইঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব সিরাজুল ইসলাম। তো ওনার সাথে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে কানাইঘাটে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক, এবং আমাদের আলোচিত অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যেটি আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারিচাঁদ কলেজে ঘটে গিয়েছিল, যেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সদ্য ঘটে যাওয়া বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যাকাণ্ড নিয়ে। এরকম অহরহ সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের সমাজে ঘটেই চলেছে। তো সেই বিষয়গুলোর প্রেক্ষাপটে আলোচনা করব আমাদের অতিথির সাথে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম জনাব, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের প্রাত্যহিক মঙ্গল কামনায় অনেক অনেক ভালো আছি। তো জনাব, প্রথমেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি জানেন আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারিচাঁদ কলেজ, যে কলেজ থেকে আমরা হাজার হাজার ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে, মানুষের মতো মানুষ হচ্ছে, এবং অনেকেই সমাজের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছেন। তো আমাদের এই কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটি আপনি নিশ্চয়ই জানেন, যে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়। এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আপনার কানাইঘাট উপজেলায় একটি ঘটনা ঘটেছে, যেখানে এই স্বামী তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গিয়েছে। তো এই যে নারীর প্রতি এত সহিংসতা, নারীকে গণধর্ষণ করা হচ্ছে, নারীর সম্মানহানি করা হচ্ছে, নারীকে হত্যা করা হচ্ছে, তো এই ঘটনাগুলিকে আপনি কিভাবে দেখছেন বা আপনার প্রতিক্রিয়া? এই বর্তমান সমাজে শুধু আমাদের দেশে নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই দর্শন খুব বেশি বেড়ে গেছে। এটা একটা সামাজিক অবক্ষয়। কারণ মানুষ যত দিন যায় তত মানুষ তার জ্ঞান বুদ্ধি বিবেচনা সব লোপ পাচ্ছে। এই জন্য মানুষের বিশেষ করে ইয়াং যারা ছেলেপিলে আছে, বিভিন্ন কারণে তাদের চরিত্র নষ্ট হচ্ছে। এবং এই সমস্ত ছেলেরা যে সমস্ত গণধর্ষণের সাথে বা দর্শনের যে সমস্ত ছেলেরা জড়িত আছে, পারিবারিক শাসনের অভাব আছে। পারিবারিক তাদের শাসন নেই বলেই তারা জীবনটা একটা স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত করতেছে। এটা শুধু সিলেটে নয়, সারা বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা ভারতে আগে দেখেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় যেগুলো পত্রপত্রিকা মিডিয়া আসতেছে, এছাড়াও তো শত শত ঘটনা আছে যেগুলো আমরা জানি না। অহরহ ঘটনা এই যে নারী দর্শনটা এমনভাবে বেড়েছে যেটা চিন্তার বাইরে। এবং এটা আমার মূল বক্তব্য হলো এটাই যে এটা সামাজিক অবক্ষয় এবং পারিবারিক শাসন নাই বলে এটা করতেছে। তো জনাব, আমরা জানি যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। আমাদের নারীরা কিন্তু সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুতরাং এবং আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। যে কোনো দেশে কোনো কালে জয়ী হয় নাইকো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সুতরাং সর্বক্ষেত্রেই কিন্তু নারীরা আমাদের প্রেরণা দিয়ে যাচ্ছে, তাদেরকে কোনো রকমই আমাদের কাটো করে দেখার সুযোগ নেই। তো এই যে নারীর প্রতি আমাদের বৈষম্য, এই বৈষম্যের মূল কারণ কি রয়েছে সেটা আমরা সামাজিকভাবে ধর্মীয়ভাবে নারীরা সম অধিকার প্রাপ্য, কিন্তু বৈষম্যের মূল কারণ হলো আমাদের পুরুষায়িত সমাজ সর্বত্রই। এই পুরুষরাই মনে করে যে নারীরা হলো তার পদদলিত, পাদের নিচে থাকবে। যেমন ধর্মীয়ভাবে একটা আছে, একজন স্ত্রীর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা সত্য। তাই বলি যে নারীরা যে অবহেলিত, এটা প্রতিটা সমাজের প্রতিটা ক্ষেত্রে এটা ফুটে উঠতেছে। কারণ আমাদের দেশে বিশেষ করে নারীরা শিক্ষা দীক্ষায় অনগ্রসর আছে, এটা একটা মূল কারণ। এবং মানুষ মনে করে, আমরা পুরুষরা মনে করি নারীরা বিয়ে হলেই যেন শুধু তার স্বামী সন্তান নিয়ে এবং ঘরের বাইরে যেতে পারবে না। এটা এই যে আমাদের নিজস্ব চিন্তাধারা, যেটা ছোটো চিন্তা যেটা আমরা করি, এটাই আমাদের মূল কারণ যে নারীরা অবহেলিত। তো জনাব, আমরা জানি আপনি সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করে আসছেন। তো আপনি কি মনে করেন যে আজকে এই যে অহরহ ঘটনা ঘটছে, নারীর প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছে, তো আমরা কি আমাদের মুক্তিযুদ্ধ চেতনাকে ভুলে যাচ্ছে, বা এই মুক্তিযুদ্ধ চেতনাকে কতটুকু বুকে লালন করলেই আমরা এসব থেকে বিরত থাকতে পারবো? পৃথিবীর সব জায়গায় একটা মুক্তিযুদ্ধ হয়ে থাকে। হয়তো আমাদের দেশে দীর্ঘদিন হয়েছে, 9 মাস হয়েছে, কোনো কোনো দেশে বছরের বছর হচ্ছে।
কিন্তু আমাদের মূল মন্ত্র যেটা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এখন মুক্তিযুদ্ধের চেতনা যেটা আছে, মুক্তিযোদ্ধারাও নাই, মরে যাচ্ছে, ছেলেপিলেদের মধ্যে এটা খুব ছোট হয়ে আসতেছে এবং মুক্তিযোদ্ধার চেতনার শব্দ ব্যবহার করে আমরা মুক্তিযোদ্ধার বিরোধী কাজ করতেছি। যেটা আজকে আমি ইউটিউবে দেখছি অনেক নেতারা বলেছেন যে মুক্তিযোদ্ধা শুধু আমাদের শুধু এখন মুখের মধ্যে আছে, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে সেটা নেই, সেটা প্রকাশ পাচ্ছে না। এবং এমনকি মুক্তিযোদ্ধারাই তো এখন নিগৃহীত অবস্থায় আছে। আমরা অনেক জায়গায় মুক্তিযুদ্ধ পরিচয় দিলে হাসির পাত্র হয়ে যাই। এটাই আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হলো যে যাদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে আজকে তারাই তাদের প্রকৃত মূল্যায়ন পাচ্ছে না। যদি আজকে বঙ্গবন্ধু সরকার না হতো, অর্থাৎ শেখ মুজিব কলোনাইজে যদি শেখ হাসিনা যদি ক্ষমতায় না রাখতেন, তাহলে মুক্তিযুদ্ধের কোনো সম্মানই ছিল না। ইতিপূর্বে আমরা তো কোনো সম্মান পাই নাই, এখন মোটামুটি সরকার সম্মান পাচ্ছে, কিন্তু সাধারণ যারা রাজনীতি যারা করে যে কোনো দলের বলেন না কেন, তাদের কাছে মুক্তিযুদ্ধের কোনো সম্মান নেই বলে আমি বিশ্বাস করি। তো জনাব, আমাদের এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে কিন্তু একটি প্রশ্ন সবসময় আমাদের মনে জাগে, যেটা হচ্ছে যে স্টুডেন্ট পলিটিক্স ডাজন্ট বিকাম এ আইডিয়াল স্টুডেন্ট, স্টুডেন্টস মেইন ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড অ্যাকোয়ার নলেজ বিকজ দে আর দ্য ফিউচার লিডার অফ আওয়ার কান্ট্রি। আমরা জানি যে আমাদের ছাত্র রাজনীতি প্রয়োজন, কিন্তু সেটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আজকে ছাত্রছাত্রীরা যদি তাদের মধ্যে লিডারশিপ গড়ে ওঠে, তারাই কিন্তু সমাজের নেতৃত্ব দিতে পারবে। তো আপনি কি মনে করেন যে নারী বা নারীর প্রতি যে সহিংসতা সৃষ্টি হচ্ছে, নারীর যে সম্মানহানি হচ্ছে, ছাত্র রাজনীতি সেখানে কোনো প্রভাব ফেলতেছে? আমি এটা পরে আরও পিছিয়ে যেতে চাই। আমরা যখন ছাত্র ছিলাম, এমসি কলেজের ছাত্র আমিও, তখন কিন্তু এই সমস্ত ছিল না। ছাত্র রাজনীতি একটা পরিসরে সীমাবদ্ধ ছিল। এখন যেমন প্রত্যেক দলের একটা মুরব্বী সংগঠন আছে, তখন কিন্তু এগুলোকে মানতো না এবং এটা ছিল না বলে আমরা মনে করি। আমরা তো রাজনীতি করেছি, আমি এমসি কলেজে ইউনিভার্সিটিরও আমরা ছিলাম, তো মুরব্বী সংগঠনের দায়িত্ব এত বেশি ছিল না। কিন্তু এখন একেবারে নিম্নবর্গে যারা স্টুডেন্ট পলিটিক্স করে তাদেরও গডফাদার আছে। এবং এটাই এই সমাজে এবং ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, শিবির বলেন, প্রত্যেকের এই লিডারশিপ যারা করতে, যাদের আন্ডারে আছে, তারাই কিন্তু সব অপক্ষয়ের মূল। আজকে ছাত্রলীগের ছেলেরা, ছাত্র হয়তো সরাসরি ছাত্রলীগ করে অথবা অন্য দল থেকে এসেছে, সে সকল অপকর্ম করতে তার বদনামটা যাচ্ছে আওয়ামী লীগের উপরে। কেউ অন্য দলের করে আসে, শেল্টার নিচ্ছে আওয়ামী লীগ, এবং এটা আমাদের দলীয় কিছু, আমি মনে করি কিছু ভুল আছে। অন্যায় করে আসে শেল্টার নিচ্ছে দলের নেতার কাছে, কেন সে শেল্টার নিবে? আপনি যেটা বলতেছেন যে ছাত্র রাজনীতির যে এফেক্ট বলতেছে, ছাত্র রাজনীতি যারা করে খুব কম সংখ্যক ছেলেই মন উদার করে ছাত্রনীতি করে। ম্যাক্সিমাম ছাত্রনীতি যারা এখন করে, তারা বিভিন্ন কীভাবে টাকা আর্ন করতে হয়, এটা তাদের মেইন ধান্দা, এবং এটার জন্য শেল্টার দিয়ে তার নেতারা, এবং এটার জন্যই কিন্তু আমাদের এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ছাত্রলীগ তার মূল ইথিক্স থেকে সরে যাচ্ছে। আপনি দেখবেন বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন টেন্ডারবাজি করতে ছাত্রলীগের ছেলেরা, আগে তো কিছু চিন্তা করতে পারে না। এই জন্য আমি বলছি যে ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, স্টুডেন্ট নামধারী ছেলেরা যারা আছে, এরা এই সমাজকে ধ্বংস করতেছে বলে আমি বিশ্বাস করি। এবং মেইন কারণ হলো তার গডফাদাররা করতেছে, যে দলেরই হোক, প্রত্যেক গডফাদাররাই তাদেরকে ইউজ করতেছে। কিন্তু এমন একদিন আসবে তারা বুঝতে পারবে, তারা ভুলটা বুঝতে পারবে, সেদিন বেশি দূরে নয়। তা আমি এটাকে ঘৃণা করি, যে ছাত্র রাজনীতি যারা করতেছে আগের মতো আর নাই। যেমন শুনে একটা কথা বলি, আমাকে আমার কথার বেশি হয়ে যাচ্ছে এটা। এখানে বাংলাদেশে যে সমস্ত দলের নেতারা আছে, তাদের কোনো ছেলেপিলে বাংলাদেশের ভূখণ্ডে লেখাপড়া করে না, এটা আমরা দেখবেন। আপনি জাতীয় বডি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, শিবির কি জামাতে ইসলাম বলেন, তাদের ছেলেপিলেরা লেখাপড়া করে অ্যাটলিস্ট বাংলাদেশের বাইরে, লন্ডনে যান, আমেরিকা যান, কানাডা যান, ইভেন আর না পারলেও সে ইন্ডিয়ায় তার বাচ্চা লেখাপড়া করে। কিন্তু আমাদের ছেলেপিলে যারা বাংলাদেশ লেখাপড়ে, এদেরকে তারা ইউজ করতেছে, বড় বড় আশা দেয়, এবং এই ছেলেগুলোর, এই দেশের সাধারণ মানুষের ছেলেপিলার নষ্ট হচ্ছে। এই নষ্টের মূল কারণ হলো বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের ছেলে নষ্ট হয় না, কোনো আমলার ছেলে নষ্ট হয়, নষ্ট হয় তো সাধারণ ছেলেপিলে যারা মেরিট আছে, মেরিটটা কাজে লাগাচ্ছে না সঠিকভাবে, শুধু দলীয় কারণে। এই জন্য আমি এই রাজনীতিকে ঘৃণা করি, আমি বর্তমান প্রেক্ষিতে। অসংখ্য ধন্যবাদ জনাব, ছাত্র রাজনীতি নিয়ে অত্যন্ত গঠনমূলক এবং সুন্দর আলোচনা করার জন্য। তো জনাব, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে পুলিশ হচ্ছে আমাদের নিরাপত্তা রক্ষক, তারাই কিন্তু আমাদের নিরাপত্তা প্রদান করে থাকে। তো আমরা যে কোনো বিবাদ বিসম্বাদ ঘটলেই আমরা কিন্তু পুলিশের শরণাপন্ন হই, কিন্তু সেই রক্ষক হয়ে যদি বক্ষকের মতো আচরণ করে আমাদের সাধারণ নাগরিক যারা আছে তাদের প্রাণ কেড়ে নেয়, তাহলে আমাদের শেষ আশ্রয়স্থল হবে কোথায়? তো এই প্রসঙ্গেই বললাম যে আপনি জানেন আমাদের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যে ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেটা প্রমাণও হয়েছে। তো এই ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন? এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। শুধু বন্দরবাজার কেন, বাংলাদেশের একজন চৌখস
সেনা মানে একটা মেজরকে মেজর রাশেদ খান সিনাকে প্রদীপ নামের যে ওসি হত্যা করেছে, এবং তাই আমরা এখন দেখতেছি সে শত শত লোক ক্রসফায়ারের মাধ্যমে নষ্ট করেছে, তার বিচার হচ্ছে না। আর আইওয়াশ করে, আমি বলি এটা আইওয়াশ হচ্ছে। ক্রসফায়ারের বদলা ক্রসফায়ার করা উচিত, যেটা আমার ব্যক্তিগত মতামত। পুলিশ আজকে সেই আগের মতো পুলিশ হয়ে নাই। একটু পরে পুলিশ আগের মতো পুলিশ আর নাই। এখন ক্রসফায়ারের করতেছে, সাধারণ মানুষকে অত্যাচার করতেছে। বন্দ্যোপাধ্যায়ের ঘটনা হলো এটা, একটা লোককে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, কী কারণে আসছে এটা আমরা বলতে পারবো না। টাকা চাচ্ছে, টাকা আসতে দেরি হয়েছে, তাকে মারপিট করে তাকে মেরে ফেলা হয়েছে। এর চেয়ে দুঃখজনক নেককারজনক ঘটনা বাংলাদেশে হয়েছে আমার মনে হয় না। এবং তা পুলিশ তাকে বলছে, অপবাদ দিচ্ছে যে সে ছিনতাইকারী, ডাকাতি ধরা পড়েছে। আমরা দেখেছি এখানে ইউটিউবিতে দেখা গেছে কোনো আপনার সিসিটিভিতে কোথাও, ক্যামেরাতে কোথাও এটার কোনো নিদর্শন নাই। তাইলে পুলিশের মধ্যে সব তো ভালো না, কিছু খারাপ লোক অবশ্যই আছে। সব জায়গায় পুলিশের মধ্যে খারাপ লোক আছে। টাকার বিনিময়ে তারা অনেক কিছু করতে পারে, তাদের কোনো হিদায়ত জ্ঞান থেকে না টাকা যেখানে পাবে। এবং সিলেটে আসলে আমি বলবো, সিলেট চিরাঙ্গে গেলেই মনে করে টাকার জায়গা। তাই এখানে তারা যে সমস্ত পুলিশরা এই সমস্ত ঘটনা করছে, সাময়িক বরখাস্ত, এই দিস ইজ আইওয়াশ। কিছুদিন পরে দেখা যাবে তার চাকরি আবার ঠিকই আছে। এই আইওয়াশের বিরুদ্ধে আমি করব, আমি যে দল করি না কেন, আমি এগুলো পুনরাবৃত্তি করতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি আবেদন করব, অনুরোধ করব, এই পুলিশ বাহিনীর যারা দুশ্চরিত্র পুলিশ আছে তাদেরকে যেন হটিয়ে দেওয়া হয়। তারা দলের বদনাম করছে, সরকারের বদনাম করছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কোনো সময় যে কোনো দলের মানে দলের বিরুদ্ধে অবস্থানে তারা কীভাবে সাধারণ মানুষের টর্চার করে। এটা বিএনপি সময় দেখেছি আমরা। পুলিশ যখন অন্যায় আরম্ভ করে বুঝতে হবে তারা সরকারের বিরুদ্ধে ভূমিকা নিচ্ছে, এবং বর্তমান পুলিশ তাই করতেছে। এটা সরকারকে বুঝতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ওনাদেরকে এগুলা লক্ষ্য করা উচিত যে সব পুলিশ কিন্তু ভালো না। পুলিশের মধ্যে একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু দুর্নীতিবাজ, এবং এরাই সমাজকে ধ্বংস করতেছে, সরকারের বদনাম করতেছে, সমাজকে ধ্বংস করতেছে, জাতিকে ধ্বংস করতেছে। সাধারণ মানুষে এখন ভীষণভাবে মানে ইয়েতে আছে, নানান দুশ্চিন্তায় আছে, যে কোনো মুহূর্তে কারোর বিপদের ঠিক নাই। এবং পুলিশ যখন কথা বলে মনে হয় যেন সে দেশের রক্ষক, এইভাবে তারা কথা বলে। আমি এগুলো ঘৃণা করি। এবং বর্তমানে যে ঘটনা করছে, আমি সমস্ত জাতির সাথে সিলেটবাসীর প্রতি আমি একত্র ঘোষণা করতেছি, এইরকম ঘটনা যেন আর না ঘটে, এবং তাদের জন্য শাস্তি, শুধুই শাস্তি না, তাদের শাস্তির মৃত্যুদণ্ড হওয়া উচিত। ভবিষ্যতে যেন একটা পুলিশের মৃত্যুদণ্ড, ভবিষ্যতে পুলিশ যেন এগুলো করবে না, বলে তাদের সাহস হবে না, এগুলো, এটাই আমার বিশ্বাস। তো জনাব, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আমরা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবো। তো অনেকেই দাবি করছেন যে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িটা যে জায়গায় অবস্থান করছে সেই জায়গায় কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, এই জায়গার কাছাকাছি কিন্তু কোতোয়ালি থানা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে। তো এত কিছু থাকা সত্ত্বেও এখানে কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি নেই, নিরাপত্তা অনেক রয়েছে। তো অনেকেই দাবি করছে যে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িটি এখানে অবাঞ্ছিত, অনেকেই আলোচনার মাধ্যমে বলছেন। তো আপনি কি মনে করেন যে কতটুকু যুক্তিসঙ্গত? আমি বলি এটা 100% যুক্তিসঙ্গত। যেখানে 10 গজের মধ্যে আছে এসপি অফিস, এসপি অফিসের পুলিশের সব ডিপার্টমেন্ট আছে। এখানে 400 গজের মধ্যে আছে কোতোয়ালি থানা। এখানে সেই মান্দারমণি ব্রিটিশ আমলের এই ফাঁড়ি রাখার কোনো যুক্তি নাই। এই ফাঁড়িটাই এটা ক্রাইম জাংশন। এই ফাঁড়িতে অনেক ক্রাইম হয়। রাস্তা থেকে মানুষ ধরে নিয়ে এখানে 500 থেকে 50,000 পর্যন্ত এখানে আদায় করা হয়, এটা আমরা জানি, আমরা শুনেছি। সুতরাং এই ফাঁড়ি এখান থেকে অতিসত্বর উঠিয়ে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি, বিশেষ করে সিলেটের ডিআইজি বলেন আর এসপি সাহেব বলেন, এসপি সাহেব অনুরোধ থাকলো আমার, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি অনুরোধ করতেছি যেন এই ফাঁড়িকে অতিসত্বর এখান থেকে বিলুপ্ত করা হয় এবং তার পুলিশ বাহিনীকে যেন সঠিক নির্দেশনা মতো চালানো হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করছিলাম কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যিনি মহিলা কলেজ বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের সুনামধন্য অধ্যক্ষ জনাব সিরাজুল ইসলাম, ওনার সাথে। তো জনাব, আমরা দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে একটি প্রশ্ন, তো এই প্রশ্নের মাধ্যমেই আমরা অনুষ্ঠানে শেষ করব। তো জনাব, আমরা জানি যে আপনি কানাইঘাট পৌরসভার নির্বাচন সংক্রান্ত মেয়র পদপ্রার্থী হিসাবে আপনি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাবেন। তো আপনার জনগণ যারা আছেন, বিশেষ করে কানাইঘাট পৌরসভার যে নাগরিকবৃন্দ যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। কানাইঘাট পৌরসভা একটা ছোটো পৌরসভা, এখানে 23টি মৌজা নিয়ে পৌরসভা গঠিত। পৌর মেয়র বিগত পৌরসভার নির্বাচনে আমি ছিলাম কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান।
আইনগত দিক দিয়ে আমি সেখানে স্ট্যান্ড করার কোনো যুক্তি ছিল না আমার, যেহেতু আমার সেখানে ভোটাধিকার ছিল না। তারপরেই আমি আমার ফ্যামিলি সবই আমরা পৌরসভায় ভোটাধিকার প্রাপ্ত হয়েছি। বিগত দিনের মধ্যে 2006 সাল থেকে 2014 পর্যন্ত যেভাবে ইউনিয়ন পৌরসভা চলেছে তাও আমরা স্যাটিসফাইড ছিলাম না, কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই সেখানে। যেখানে আমি ওখানে ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু কারণে যে আইনের কারণে আমি সেখানে দাঁড়িয়ে পারি না। তখন আমি বর্তমান মেয়রকে তাকে প্ল্যাটফর্মে এনেছিলাম। এসে বিদ্রোহী ছিল তখন, সে বিদ্রোহী হলো, তার পক্ষ আমরা নিয়েছি যে কোনোভাবে তাকে, সে অতি অল্প ভোটে সে জয়লাভ করেছিল। কিন্তু তার মতো দুর্নীতিবাজ, বেয়াদব, স্বেচ্ছাচারী মানুষ বোধহয় বাংলাদেশে কোথাও নাই। সে কোনো গরিব লোককে সে পছন্দ করে না, সে কোনো বৃদ্ধ লোক তার অফিসে উঠতে পারে না, তার কোনো পারমিশন নাই। একটা লোক কোনো কাগজ, একটা সাধারণভাবে তার একটা আইডি কার্ড পাওয়ার জন্য যে লাগে, আপনার একটা সার্টিফিকেট লাগে, সেটার জন্য তো মানুষকে 1 সপ্তাহ ঘুরতে হয়। একটা ট্রেড লাইসেন্স, যেটা ঢাকা শহরের ট্রেড লাইসেন্স মিনিমাম 500 থেকে 3000 পর্যন্ত হয়, এখানে কানাইঘাটের পৌরসভার একটা ট্রেড লাইসেন্স মিনিমাম 3000, 3500, এর নিচে কোনো ট্রেড লাইসেন্স নেই। একটা ডিম ব্যাপার বিক্রেতাও তার 3000 টাকা দিয়ে করতে হবে, একটা চায়ের দোকান 3000 দিয়ে করতে হবে, একটা বড় দোকানের 3000 টাকা করতে হবে। কানাইঘাটের মানুষ তার প্রতি অতিষ্ঠ, এবং সে কোনো মিথ্যাবাদী লোক যদি থাকে কানাইঘাটে, সে 1 নম্বর, সে কোনো সত্য কথা বলে না, মানুষকে সে চিট করে। এবং আমরা একটা হিসাব করেছি, তার বিরুদ্ধে 172 পৃষ্ঠা আমরা কাগজ জোগাড় করেছি। আমাদের হিসাবে, আমি যে হিসাব করি, আমি পরিসংখ্যানের লোক, অন্তত 50 থেকে 52 কোটির কাছে তছরুফ করেছে। সে যেরকম দুর্নীতি করেছে। এবং আপনারা, আমার মনে হয় কানাইঘাটে যদি যান, কানাইঘাটের পৌরসভা রাস্তাঘাট দেখলে আমরা বুঝতে পারবেন যে এখানে দুর্নীতি কী হয়েছে। কোটি কোটি টাকা আসলেও কোনো ডেভেলপমেন্ট হয় নাই। ডেভেলপমেন্ট তার পারিবারিকভাবে হয়েছে, তার নিজস্ব হয়েছে। কিছুদিন আগে সে 70 লক্ষ টাকা গাড়ি কিনেছি, টাকাটা সে কোথায় গেল? একজন মেয়র 70 লক্ষ টাকা তুমি পাইতে পারে না, তার পারিবারিক সঙ্গতিও নাই। সে সৌদি আরব চুরি করে আসছে, এখানে তার ব্যক্তিগত কথা, সৌদি আরব চুরি করে আসছে, টাকা নিয়ে আসছে সৌদির। এ পর্যন্ত আজকে 20 বছর সৌদি আরব যেতে পারে না। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে তুমি সৌদি আরব যাও না, যে মানুষ তো যায়, উমরা করতেও যায়। সে বলে না, আমার শরীর ভালো না। সে বলে শরীর ভালো না, কিন্তু সৌদি আরবের মতো জায়গায় তার যাওয়া নিষিদ্ধ হয়েছে শুধু তার এই সৌদির টাকা আত্মসাতের জন্য। সে যাই হোক, বিভিন্ন কারণে আমি কানাইঘাট পৌরসভার অবস্থা দেখে, এবং আমার নিজে যেহেতু আমি রাজনীতি করি, আমি আশা করবো কানাইঘাট পৌরসভার মানুষ আমাকে ফেলে দিবে না। আমি 2009 সালে উপজেলা ইলেকশন করেছি, আমি সর্বোচ্চ ভোট পেয়েছি কানাইঘাট পৌরসভায়। এই পৌর এলাকায় আমি 7993 ভোট পেয়েছি শুধু পৌরসভায়, এবং সারা থানায় পেয়েছি 7000। অতএব আমার এটা বিশ্বাস যে পৌরবাসী, এবং বিশেষ করে পৌর এলাকাতে আমি গত 26 বছর যাবত আছি, যদিও আমার বাড়ি পৌরসভার বাইরেই ছিল, কিন্তু আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার অধিবাসী হিসেবে আছে। আমি পৌরসভাকে অনুরোধ করবো, লোকজন অনুরোধ করবো, এবং তারা আমাকে দেখেছে, আমার কার্যক্রম দেখেছে, আমি ব্যক্তি হিসেবে তারা আমাকে দেখেছে। আমি পৌরবাসীকে অনুরোধ করবো, তারা যেন আমি যদি নমিনেশন পাই, আমি যদি ইলেকশনে দাঁড়ানোর সুযোগ পাই, তাইলে অবশ্যই পৌরবাসীকে আমার অনুরোধ থাকলে তারা আমাকে যেন সর্বদা সাহায্য করে, যদি আমাকে তারা পছন্দ করে থাকে। এটাই আমার আবেদন পৌরবাসীর কাছে। অসংখ্য মোবারকবাদ জনাব। আমাদের আগামী সিলেট টিভি পরিবারের পক্ষ থেকে আমরা আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আপনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান, বিশেষ করে আপনার কানাইঘাট পৌরসভার মানুষের সাথে কাজ করে যান। তো আমাদেরকে আপনার মূল্যবান সময় প্রদানের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করছিলাম কানাইঘাট বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের সুনামধন্য অধ্যক্ষ, যিনি কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এবং যিনি ডেপুটি কমান্ডার সিলেট জেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদের। তো আলোচনা করছিলাম জনাব সিরাজুল ইসলাম স্যারের সাথে। তো ওনার সাথে আলোচনা করছিলাম আমাদের সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে, বিশেষ করে আমাদের এমসি কলেজের ঘটে যাওয়া ঘটনা, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ঘটে যাওয়া ঘটনা, এমনকি অহরহ যে সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেই যাচ্ছে, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই ঘটনাগুলোকে মদত দিয়ে যাচ্ছে, প্রত্যেকেরই তিনি শাস্তির দাবি করেছেন। এবং আমরা আলোচনা করছিলাম ওনার এই পৌরসভার একজন জনপ্রতিনিধি হলে তিনি কীভাবে মানুষের সাথে কাজ করে যাবেন। তো তিনি বলেছেন এই এলাকায় যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধানের সাথে তিনি কাজ করে যাবেন, মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য তিনি কাজ করে যাবেন। তো আমরাও চাই এরকম সুদক্ষ ব্যক্তি যারা শিক্ষাঙ্গনের সাথে জড়িত রয়েছেন, যারা শিক্ষা বিস্তারে মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছেন, জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন, এরকম ব্যক্তি যদি সমাজের পাশে দাঁড়ায়, তাহলে অবশ্যই আমরা আশা রাখতে পারি যে এই মানুষদের দ্বারাই সমাজের যেভাবে উপকার হয়, ছাত্রছাত্রীরা যেভাবে
মানুষের মতো মানুষ হয়, আমাদের সমাজ সেভাবেই এগিয়ে যাবে আমাদের বিভিন্ন ইউনিয়ন, এগিয়ে যাবে আমাদের উপজেলা, সর্বশেষ এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা বিভিন্ন সমসাময়িক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।